26,000 ছাঁটাই 2016 প্যানেল ভাতাই যখন ভবিষ্যৎ, এই লাইভের শিরোনাম কি মিলে গেল তো? শুরুতেই যখন এটা শুরু হলো, মানে এই আদালতের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হলো, ছাঁটাই প্রক্রিয়া, তখনই আমি একটি পোস্ট দিয়েছিলাম, কি ডুব জলে ফেলে দিয়ে গলা জলে তুলে আনা মাননীয়া পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তো? এটাও বলেছিলাম যে ঐক্যবদ্ধ লড়াই হলে, সেরকম উকিল পেলে এই রায়ে বেতন বন্ধ করার মতো কিছুই ছিল না। কিন্তু ওই যে ডিভাইড অ্যান্ড রুল, হাজার হাজার সংগঠন এবং প্রতিটি সংগঠন আসলে প্রভুদের দালাল, আর তাকেই ব্যবহার করে এই নতুন বিশ্ব ব্যবস্থার কর্মসূচি রূপায়িত হচ্ছে। প্রথম দিকে যখন লকডাউন শুরু হয় বা তারও আগে, যখন এই পরিস্থিতি আবহ আমরা দেখতে পাচ্ছি, সেই সময় আমি ফেসবুকে একটি পোস্ট দিই, সেটা মাঝে মাঝেই দিয়ে থাকি। যারা আমার সহযোদ্ধা, আমার পাঠক, তারা জানেন কি ভয়ে ভাইরাস, ভয়ে ভয়, ভয়ে ভদ্দন্নক, ভয়ে ভাতা, এই হলো নতুন বিশ্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। তো এই পোস্টটি আজকেও আবার আমি দিয়েছি, আমার ফেসবুক প্রোফাইলে এবং পেজে দিয়েছি। সেটি দেখার পর একজন হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, ভয়ে ভাস্কর ঘোষ। না, আমি এখানে ব্যক্তির নাম উল্লেখ করিনি, কারণ এইসব কাজকর্ম, আর্থসামাজিক যে প্রক্রিয়া, এখানে বিকাশ রঞ্জন রয়েছেন, তো তার নাম তো ভ দিয়ে নয়। অনেক উকিল রয়েছেন, অনেক সংগঠনের নেতা রয়েছেন, প্রত্যেকেই এখানে সামিল। মাননীয়া নিজেও সামিল, বিরোধী রাজনৈতিক দল নিজেও সামিল, তারাও সামিল। প্রত্যেকের নাম তো ভ দিয়ে নয়, তাই আলাদা করে ভয়ে ভাস্কর ঘোষ সেটা নাইবা বললাম। তবে হ্যাঁ, যিনি বলেছেন তিনি ঠিকঠাকই বলেছেন যে উদ্দেশ্যে আমি পোস্টটা দিয়েছিলাম। অর্থাৎ এরা সবাই মিলেই নতুন বিশ্ব ব্যবস্থার যে প্রক্রিয়া, ভাতা ভিত্তিক, ভাতা নতুন বিশ্ব ব্যবস্থার একটা অন্যতম উল্লেখযোগ্য দিক। তাই মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে, ভয় আমাদের সঙ্গী, ভ্যাকসিন আমাদের বর্তমান, ভাতা আমাদের ভবিষ্যৎ। আগে হ্যাঁ, এই নিয়েই জনতাকে টিম করে টিকে থাকতে হবে, এটা বহুদিন আগেই আমি বলেছি। তো এই যে লড়াই, সংঘবদ্ধ লড়াই হলে ভাতা গোড়াতেই নির্মূল করে দেওয়া যেত, কিন্তু সেটা তো হবে না। কারণ প্রতিটি সংগঠনের যে টপ লেভেল, ওরা প্রত্যেকেরই সুতো বাঁধা, পুঁজিপতিদের সাথে, শাসক দলের সাথে, বিরোধী দলের সাথে সবাই মিলে একযোগে। এমন আদালত, আমি প্রথম থেকেই বলেছিলাম, আদালতও এখানে সামিল, নইলে সুকৌশলে এই কাজটি করা যেত না। কিভাবে এটা হলো? ইতিমধ্যেই আপনারা জানেন, মাননীয়া জানিয়ে দিয়েছেন যে অশিক্ষক মানে কর্মচারী, নন টিচিং যারা, তাদেরকে, সি গ্রুপের কর্মচারীদের, তাদের তো আর বেতন হবে না, তাদের ভাতা দেওয়া হবে। আনটেন্টেড শিক্ষকদের 31শে ডিসেম্বর অবধি বেতন দেওয়ার কথা বলা হয়েছে, অ্যাজ ইউজুয়াল তারা পাবেন, ইত্যাদি ইত্যাদি, সেটা আমরা জানি। এই মর্মে স্কুলে নির্দেশও পৌঁছে গেছে।
ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্ষেত্রে অশিক্ষক কর্মচারী হলেও সেখানে বেতন দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা জানেন, এ নিয়ে বিস্তারিত আলোচনার দরকারই নেই। মূল বিষয়টা এখানে আমি তুলে ধরব। সেখানে কি দ্বারা দেখা যাচ্ছে যে গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীদের জন্য 20,000 টাকা, গ্রুপ সি তাদের জন্য মাসিক 25,000 টাকা ভাতা শ্রম দপ্তর থেকে দেওয়া হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, যদি কারো এমন অবস্থা হয়, না খেতে পেয়ে মরার পরিস্থিতি হয়, বাড়ির মুখে ভাত দিতে না পারেন সন্তানের, আমাকে বলবেন। আমি কেন বলেছিলাম, আমি কি এত হাজার হাজার এই যে অশিক্ষক কর্মচারী বাদ দিন, ওইদিকে 17,000 থেকে বাদ দিন, মোটামুটিভাবে সংখ্যাটা দেখুন, প্রায় ওদিকে 3 ওদিকে 9, 6, প্রায় 9,000-এর কাছাকাছি এরকম একটা সংখ্যা আসছে। তো এত মানুষের অভাব, দারিদ্র, না খেতে পাওয়ার সমস্যা মেটানোর ক্ষমতা আমার আছে? নেই। তাহলে আমি এটা কেন বলেছিলাম? ওই যে কোনো না কোনো একটা পথ মাননীয়া বের করবেনই, পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। ডুব জলে ফেলে দিয়ে এই যে বাঁচিয়ে দিলাম, গলা জলে তুলে আনলাম, মরলে না তো ভাই, বেঁচে তো গেলে। হ্যাঁ, এটা আমি জানতাম, কোনো না কোনো একটা আউট বেরোবে, আমি সেটা বলেই দিয়েছিলাম। সেটা হ্যাঁ, ইতিমধ্যেই আরও আলোচনায় আসব। মাননীয়া ইতিমধ্যেই হাইকোর্টে আবার আবেদন জানিয়েছেন যে সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রে যাতে আরও পোস্ট তিনি ক্রিয়েট করতে চান, সেটার জন্য তিনি অনুমতি চেয়েছেন। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তাতে আপত্তি করেননি, সংবিধানসম্মত বলেছেন এই সুপার নিউমারি পোস্টকে। আর সেই প্রেক্ষিতেই রাজ্য সরকার আবার হাইকোর্টে দরবার করেছে। তো হাইকোর্ট জানিয়েছে যে লিখিতভাবে দিন, এভাবে হবে না, লিখিতভাবে দিন, অর্থাৎ সেখানেও একটা দরজা খুলে যাবে। এবং সেই সুপার নিউমারি যে পদ, যেটা আপনারা জানেন 2022 সালের মে মাসে প্রায় 6,000 এরকম পদ তৈরি করেছিল রাজ্য সরকার। সুপার নিউমারি পদ কি, পোস্ট কি, এ নিয়ে আমার আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা আছে, এখানে করলাম না। তো সেইখানে বলা রয়েছিল, তো সেরকম আরও পোস্টের জন্য আবেদন করা হয়েছে এবং সেইখানে কাদের ঢোকানো হবে, অযোগ্যদের, সব অযোগ্যদের, শিক্ষকদের না অশিক্ষকদের, সেটা আমরা দেখব, সময়ই বলবে। পোস্টগুলো তো এমনি ক্রিয়েট হবে না, অর্থাৎ সেখানেও একটা ইন্টারেস্টিং সমীকরণ আমরা দেখতে পাবো আগামীতে এই সুপার নিউমারি পোস্টকে কেন্দ্র করে। আসছি একে একে। তো এই যে ঘোষণা ভাতা, আমি বহু আগে এ নিয়ে বিস্তারিত লিখেছি, বলেছি যে নতুন বিশ্ব ব্যবস্থায় ভাতা, এমপ্লয়মেন্টের পরিবর্তে ভাতা, অর্থাৎ এআই চলে এসেছে, রোবোটিক্স চলে এসেছে। সরকারের এবং বেসরকারি কর্মচারী, কর্পোরেটই বলুন, কর্পোরেট তো ছেড়েই দিলাম, সরকারের আর এমপ্লয়মেন্ট দেওয়ার ক্ষমতা নেই বা সাধ্য নেই, কারণ সবই ব্যক্তি মালিকানায় যাচ্ছে। আর তাই ভাতার বিষয়টা চলে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বিভিন্ন শ্রী বলুন, এগুলো কিন্তু শুধু আমাদের দেশে নয়, আমাদের রাজ্যে নয়, খোঁজ নিয়ে দেখুন বিশ্বের সর্বত্রই, বিশেষ করে তৃতীয় বিশ্বে, প্রথম বিশ্বে সোশ্যাল সিকিউরিটির নামে এগুলো বহু আগেই চালু হয়ে গেছে। আমি নরওয়েতে গিয়ে দেখে এসেছি, এই ভাতাকেই ওরা সোশ্যাল সিকিউরিটি বলে। ফ্রান্সেও একই রকমভাবে, স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রিতে এইসব সোশ্যাল সিকিউরিটি চালু আছে, যেটা বাংলা ভাতায় দাঁড়ায়, আর কিছু নয়, যা বহু আগেই শুরু হয়েছে, যেটা আমাদের দেশে এই প্রক্রিয়া সাম্প্রতিককালে আরও তীব্র আকার নিল। আমি
আরও একটি কথা বারবার করে বলি যে নতুন বিশ্ব ব্যবস্থা নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে মধ্যবিত্তের বিনাশ। এবার খেয়াল করুন, এই যে ভাতার মধ্যে আপনারা যারা ঢুকে যাচ্ছেন তাদের বেতন স্যালারি বা তাদের যে উপার্জন হওয়ার কথা ছিল, এই যেমন ধরুন গ্রুপ সির ক্ষেত্রে 25,500 টাকা থেকে শুরু হওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারী, এবং শেষ পর্যন্ত চাকরি করলে 81,100 পর্যন্ত এই রকম মাইনে পাবার কথা ছিল যদি পেনশনকালীন মানে ওই যেটাকে বলা হয় মেয়াদ, চাকুরির মেয়াদ পূর্ণ করলে আর কি। তো সেটা কি আর থাকছে না। অর্থাৎ গ্রুপ সির হিসেবে একটা যারা 50,000, 60,000, 70,000 এমনকি 80,000 বেতন প্রত্যাশা করতেন জীবনের কোনো একটা স্তরে গিয়ে, অর্থাৎ মধ্যবিত্ত, সেই সুযোগ কি রইল না। ভাতার বৃদ্ধি অল্প স্বল্প হতে পারে, কিন্তু সেটা তো আর 80-81,000 অবধি হবে না রে বাবা। অর্থাৎ মধ্যবিত্তের বিনাশ বহু আগেই বলেছে। আসুন একটু দেখে নিই এটা কিভাবে করা হলো এবং যারা যেসব শিক্ষক মহাশয় এখনও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শিক্ষক গ্রুপে হাসাহাসি করেন, কিছুদিন আগেও দেখেছি করতে, তারা সতর্ক হন। তাদের জীবনেও ভাতাই অপেক্ষা করছে। সব প্যানেলেই কম বেশি একটু একটু করে টানাটানি করা হবে আগামীতে। এই প্রাইমারি আসছে 28 তারিখে সোমবার, 28 এপ্রিল তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। খেয়াল রাখুন, দেখতে থাকুন, খেলাটা বুঝুন। ভাতা যারা পায় তাদের ব্যঙ্গ করবেন না। আপনারা কি কষ্টার্জিত মাইনে পান, খুব পরিশ্রম করে মনে করেন আপনাদের দরকার আছে এই ব্যবস্থায়? আপনারা যে সাবজেক্টগুলো পড়ান, যে স্কিলগুলো নিয়ে আপনারা আছেন বেঁচে, মানে 70-80 হাজার টাকা মাইনে পাচ্ছেন কেউ, আপনারা কি মনে করেন ইউ ডিজার্ভ দ্যাট স্যালারি? নো, নট অ্যাট অল। অন্তত প্রভুদের কাছে, সিস্টেম যারা চালায় তাদের কাছে আপনারা ইতিমধ্যেই ব্রাত্য হয়ে গেছেন। তাই সুকৌশলে আদালতকে দিয়ে, উকিল কোকিলদের দিয়ে সংগঠনকে হাইজ্যাক করে প্রমোট করে ওরা সেই প্রক্রিয়ায় নেমেছে। ওরা জানে যে আপনারা কখনো ঐক্যবদ্ধ লড়াই লড়তে পারবেন না। আমি বহু আগেই বলেছিলাম ঐক্যবদ্ধ লড়াই লড়লে আর্টিকেল 21কে সামনে রেখে এটাকে পুরোটাই উকিল পেতে হবে। অবশ্যই দুটোর শর্ত, ঐক্যবদ্ধ লড়াই। শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাই তো ওই একটা প্যানেলেই ছিলেন। কোথায় ঐক্যবদ্ধ লড়াই করতে পারলেন না। তারপরে তো উকিলের গল্প, হাজারটা সংগঠন। তাহলে প্রক্রিয়া কিভাবে হলো দেখুন, ইন্টারেস্টিং। আমি তখনই বলেছিলাম ডিভাইড অ্যান্ড রুল, কিন্তু ওই যে এটাও বলেছিলাম না খেয়ে মরবেন না, পরিত্রাতার ভূমিকায় থাকবেন, মাননীয় অবতীর্ণ হবেন, বেতন বন্ধ হবে না, এইটা অবশ্যই আমি বলেছিলাম। এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের যদি ঐক্যবদ্ধ লড়াই হতো, কারোরই বেতন বন্ধ হতো না, করা যেত না। আর্টিকেল 21 ছিল। কিন্তু ওই যে আপনারা যেটা শুরু করলেন সংগঠনের খপ্পরে পড়ে, আপনাদের উপায়ও ছিল না অবশ্যই। যাই হোক, আসছি এক এক করে। তো অন্তত ওই যে যেটা বলেছিলাম, না খেতে পেয়ে মানে পুরোটাই টাকা, বেতন মানে তো টাকা, তাই না? টাকা। তো সেই টাকা আপনারা পাচ্ছেন, অর্থাৎ বন্ধ হচ্ছে না। শিক্ষক অশিক্ষক যারা টেন্টেড শিক্ষক বলে আছেন তালিকায়, তাদের বেতন বন্ধ হবে বলা হচ্ছে, তারাও ভাতা পাবেন। পরবর্তীতে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা গেলে, ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানেও আপনারা ঢুকে যেতে পারবেন। তবে কতগুলো পোস্ট ক্রিয়েট করা যাবে এবং সেই পোস্টে কীরকম শর্ত থাকবে, পার্মানেন্ট ভ্যাকেন্সি হবে না চুক্তিভিত্তিক হবে, চুক্তিভিত্তিক হওয়ার সম্ভাবনাই বেশি বলে আমার বিশ্বাস। তো কিছু হয়তো পার্মানেন্ট ভ্যাকেন্সি করা হবে, সেগুলো রাজ্য সরকারের যে কোনো দপ্তরে হতে পারে। স্বাস্থ্য দপ্তরে হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওই যে ডেঙ্গু আসছে, ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গু ভ্যাকসিন গুঁজে দেওয়া, স্বাস্থ্যের নাম করে সচেতনতা প্রচার করা, এই ক্ষেত্রে আরও লোকজন ওদের লাগবে। আশাকর্মী তো আছেনই, আরও নিয়োগ হবে। তো এই ক্ষেত্রে সুপার নিউমারি পোস্ট কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি স্বাস্থ্যক্ষেত্রে, এটা আমি আগাম বলে রাখলাম। তো যাই হোক, ওটা কীভাবে হলো,
এইভাবে হলো, যার গভীরে গেলে দেখবেন এই রায়ের যেভাবে ওরা পরবর্তীতে যখন এই মাননীয়া মানে রাজ্য সরকার বিবেচনার অ্যাপিল করলেন, ওই রিভিউ পিটিশন কিন্তু এখনও পড়েনি জমা, জানেন তো, রিভিউ পিটিশন এখনও পড়েনি, এটা ওই মডিফিকেশনের আবেদন জানানো হলো। তাকে সুপ্রিম কোর্ট কি বলল, যে নন টেন্টেড শিক্ষকেরা স্কুলে যেতে পারে, যদিও কোনো সুনির্দিষ্টভাবে প্রমাণ নেই, কিন্তু ওএমআর আপলোড করা হয়নি, র্যাঙ্ক জাম্পের গল্প চলে গেল, ওগুলো আলটিমেটলি ওরকম হবে আমি বলেই দিয়েছিলাম। যাই হোক, অর্থাৎ নন টেন্টেডরা স্কুলে যেতে পারবে এটা বলা হলো, এবং 31শে ডিসেম্বর পর্যন্ত, তারপর পরীক্ষা টরীক্ষা হবে, 31শে মের মধ্যে পরীক্ষার নোটিফিকেশন বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি বলা হলো। বেশ, কিন্তু অশিক্ষক কর্মচারীদেরকে আউট করে দেওয়া হলো কোন যুক্তিতে? এটা যে আদালত হতে পারে না, এটা যে আদালতের রায় এমন হতে পারে না, পেছনে যে পুঁজিবাদী চক্র কাজ করছে সেটা পরিষ্কার। কীরকম? যে অশিক্ষক কর্মচারীদের মধ্যে টেন্টেডের সংখ্যা বেশি বলে তারা স্কুলে যেতে পারবেন না, এটা কি আদালতের কথা? এটা তো অ্যাজাম্পশন। আইন কি বলে? 1000 জন অপরাধী ছাড়া পেয়ে গেলেও একজন নিরপরাধের যেন শাস্তি না হয়, বলে তো আইন তো তাই বলে। আবার শুনুন, 1000 হাজার অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তির যেন শাস্তি না হয়, আইন তাই বলে। কিন্তু এইখানে কি বলা হলো? যেহেতু টেন্টেডের সংখ্যা বেশি তারা স্কুলে যেতে পারবেন না, মানে তাদের বেতন টেতন বন্ধ হয়ে গেল। এটা কি রকমের রায়? ইজ ইট লজিক্যাল? টেন্টেডের সংখ্যা বেশি কত পার্সেন্ট? 90%, 95%, 98%, 99%, 100% তো নয়, তাহলে তো সংখ্যা বেশি বলা যেত না, তাহলে পুরোটাই টেন্টেড বলতে হতো। তাহলে ধরলাম 99%ই টেন্টেড, মানে ওই দাগি অশিক্ষক কর্মচারীদের মধ্যে, কিন্তু 1% তো দাগি নয়, তাহলে তারা নিরপরাধ। তাহলে কি করে আপনি 99% টেন্টেড বলে 1%কেও শাস্তি দিতে পারেন? আইন তাই বলে না, এটা রায় নয়। কিন্তু উকিল নেই, যা বলছে তাই হচ্ছে, আর সংগঠনগুলো প্রমোটেড, ব্যাস সঙ্গে সঙ্গে কি নির্জলা উপবাস আন্দোলন হয়ে গেল। সবাই ভাবলো যে এই আন্দোলন হলো বলে ভাতাটা জুটল। তারা বলবেন এই যে আমরা আন্দোলনটা করলাম, হাঙ্গার স্ট্রাইকটা করলাম, তাই মাননীয়া বাধ্য হয়ে ভাতাটা দিলেন, না হলে তাও পেতে না খেয়ে মরতে, পুরো বন্ধ হয়ে যেত। মোটেই নয়, এগুলো সব ছক করা ছিল, কিছুই ঘটতো না। আপনারা যদি আন্দোলন না করে চুপচাপ স্কুলে যেতেন বা ঘরে বসে থাকতেন, ওই একই কেস হতো। আন্দোলন করে কিছু এখানে হচ্ছে না, এগুলো লোক দেখানো। আন্দোলন করে সব ভেতরে আন্ডারস্ট্যান্ডিং করে হচ্ছে। ওই যে ভয়ে ভাস্কর ঘোষ একজন জানিয়েছেন আমাকে। তাহলে দেখুন, অশিক্ষক কর্মচারীদের সঙ্গে, নেতাদের সঙ্গে মাননীয়া দূর থেকে নাকি কথা বলেছেন, যাই হোক কথা বলেছেন যে আপনাদের ভাতা দেওয়া হবে, তারা মেনে নিলেন। কোন যুক্তিতে মেনে নিলেন? এখানে কোনো লজিক্যাল যুক্তি আছে যে যেহেতু অশিক্ষক কর্মচারীদের মধ্যে টেন্টেডের সংখ্যা বেশি তাই তারা স্কুলে যেতে পারবেন না? এটা কীরকমের? আমি নাগরিক হিসেবে প্রশ্ন করছি। আইনের যতটুকু পরিভাষা আমি বুঝি, এখানে 99 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধের যেন শাস্তি না হয়, আইন তো তাই বলে। এখানে কি ঘটল? আর এখানে নেতারা কি বলল? তারা মেনে নিলেন। মানেটা কি? প্রমোটেড, গট আপ, সব গট আপ চলছে, ভাগাভাগি করে ডিভাইড অ্যান্ড রুলের গট আপ। আমি তাই প্রথম থেকেই সতর্ক করেছিলাম সংগঠনগুলোর ব্যাপারে। মিলে গেল তো? আর তাই এখনও কিন্তু ভাতার খেলা শেষ হয়নি।
ঐতিহাসিক ঘটনা ঘটলো আজকে, তাই আমি এই যে ফুরফুরে বাতাস দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, অন্তত এতগুলো পরিবার তো না খেতে পেয়ে অসুবিধের মধ্যে পড়া থেকে বেঁচে গেলেন। মনটা অনেকেরই ফুরফুরে, আমারও ফুরফুরে। ডুব জল থেকে গলা জলে তুলে আনা হলো, একটু তো ফুরফুরে হবেই, কারণ আপনারা ধরেই নিয়েছিলেন যা অবস্থা, যেরকমভাবে আমাকে ফোন করছিলেন, মেসেজ করছিলেন, মানে গেল রব। আরে বললাম না, মরতে ভূত হবেন না, উনি ঠিক একটা ওয়ে আউট বের করবেন একদম। হ্যাঁ, পরেশ দেবনাথ, আমি আসছি এক এক করে। পুরো টোটাল কন্ট্রোলের জন্য এসব করা হচ্ছে। আপনার যদি মনে হয় আমি কনফিউজ করছি, তাহলে আপনি এখানে শুনবেন না, বেরিয়ে যান, অসুবিধে কি আছে? এখানে তো আমি কাউকে শুনতে বাধ্য করিনি। চন্দ্রশেখর দাস মহাশয়, আপনি যদি প্রথম আমার ভিডিও শোনেন বা জীবনে কোনো বইপত্র না পড়েন, নবাগত হন, তাহলে আমার কথাবার্তা আপনার কনফিউজিং মনে হবে। আর যারা আমার সঙ্গে করোনাকাল থেকে অন্তত আছেন, লাইভ শোনেন, দেখেন, তারা জানেন তাদের কাছে কনফিউজিং মনে হবে না। তাই আপনার কাছে যাহা কনফিউশন, তাহা অনেকের কাছেই, যারা আমার নিয়মিত পাঠক সহযোদ্ধা, তাদের কাছে ইনফিউশন মানে বোঝেন তো, অনুপ্রেরণা। তো যাই হোক, তো এবার ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা প্রথম থেকেই আমি বলেছিলাম, সেটা হলো না। তাও বলেছিলাম ওয়ার্স্ট কেস সিনারিওতে কী হবে, আপনারা ভয় পাচ্ছেন কেন? না খেতে পেয়ে মরবেন, আগের ভিডিওতে বলেছিলাম। কিছু উদাহরণ দিয়েছিলাম, লড়াইয়ের উদাহরণও দিয়েছিলাম, যে হতাশ হবেন না। সেরকম হলে আমাকে জানাবেন। আমি এমনও ভেবেছিলাম যে আর্টিকেল 21 নিয়ে কোনো উকিল কিছু বলছে না, লাইফ টু লাইফ অ্যান্ড লাইভলিহুড। আমার কিছু পরিচিত সহযোদ্ধা যারা এই ওকালতি নিয়ে পড়াশোনা করেন এবং কেউ সবে প্র্যাকটিস শুরু করেছেন, তাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম যে সেই রকম পরিস্থিতি হলে আদালতের ক্ষেত্রে মাঠে আমাদেরও নামতে হবে। তথাকথিত বড় উকিল না থাক, নামার অধিকার আমাদের আছে। কারণ এটা হতে পারে না, রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লাইভলিহুড, আর্টিকেল 21কে বাদ দিয়ে এইভাবে মানুষকে পথে বসানো যায় না। রিহ্যাবিলিটেশন করতে হয়, বারবার বলেছি, সেটাই হলো। ভাতাটা তো রিহ্যাবিলিটেশন, মানবিক মুখ। এবার বলুন আপনি আর্টিকেল 21 লঙ্ঘন করছে, আর কিছু বলা যাবে? বলা যাবে না। বলা যাবে না। তাহলে আর্টিকেল 21 লঙ্ঘিত হচ্ছে, ভায়োলেট হচ্ছে। রাইট টু লাইভলিহুডকে ভায়োলেট করে কর্মচারী ছাঁটাই করা হচ্ছে, যেটা সরকারি ক্ষেত্রে করা যায় না। পুনর্বাসন দিতে হয়, অন্তত রিহ্যাবিলিটেশন করতে হয় অন্তত, সেটা হয়ে গেল ভাতার মাধ্যমে। কি বলেছিলাম তো, পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, এটা আসতো না। পুরো ব্যাপারটাকেই আটকে দেওয়া যেত যদি আপনারা একসাথে লড়াই করতেন, শিক্ষক অশিক্ষকের ভাগ না করে সবাই মিলে একটা সংগঠন যদি করতে পারতেন, অনলি ওয়ান অর্গানাইজেশন যদি করতে পারতেন, তাহলে এই ভাতা অবধি আপনাদের আসতে হতো না। আমি প্রথম লাইভ থেকেই বলে এসেছি, ঐক্যবদ্ধ লড়াই করুন, ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে ঢুকবেন না, সংগঠনকে চোখ বুজে বিশ্বাস করবেন না। আগের ভিডিওতেও বলেছি, আপনাদের কিন্তু পথে বসাবে। এই যে পথে বসাতেই গিয়েই মাননীয় পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। 25,000 টাকা গ্রুপ সি, 20,000 টাকা গ্রুপ ডি। কী ভাবছেন এটা শুধু অশিক্ষক কর্মচারীদের জন্যই চালু হলো? এটা দরজা খুলে গেল আগামীতে সমস্ত সরকারি কর্মচারীদের জন্যই একটা স্কোপ তৈরি করে দিলেন মাননীয়া। শিক্ষকদের মধ্যেও এটা শুরু হয়ে যাবে, সময়ের অপেক্ষা। যদি না ঐক্যবদ্ধ প্রতিবাদ হয়, লড়াই হবে না। তাই আমি কন্ডিশনগুলো বারবার করে বলি, খেয়াল রাখবেন, এটা হলে ওটা হবে।
কনফিউশনের কোনো গল্প নেই। দেয়ার ইজ নো স্কোপ অফ কনফিউশন হিয়ার। ঐক্যবদ্ধ লড়াই হলে, এখনও বলছি, যদি শিক্ষকেরা টেন্টেড নন টেন্টেড নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াই করতে পারেন, তবে কারোর বেতন বন্ধ হবে না, করতে পারবে না। কিন্তু সেই সূত্রপাত হয়ে গেল, আপনারা মেনে নিলেন এই যে নন টিচিংয়ের ক্ষেত্রে। এইবার টেন্টেডদের যদি আবার ভাতা ধরিয়ে দেয়, তখন কি করবেন? তারপরে যদি আবার কাউন্সেলিংয়ের নাম্বার অনুসারে থার্ড কাউন্সেলিং অবধি ঠিক আছে, ফোর্থ কাউন্সেলিং থেকে গণ্ডগোল, এরকম করে যদি আবার কোনো মামলা টামলা করা হয়, করে যদি আরও কয়েক হাজারকে ভাতা ধরিয়ে দেওয়া হয়, কি করবেন? অর্থাৎ প্যান্ডোরাস বক্সটা কিন্তু খুলে গেল, ডোল খুলে গেল। তাই সংগঠন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল, উকিল, কোকিল, সংগঠন, বিচারক, আদালত সবাই মিলে। আর কি ঘটল দেখুন, আমি বারবার করে বলেছি, নতুন বিশ্ব ব্যবস্থায় সরকারি খরচ বা বরাদ্দকে ছেঁটে ফেলা হবে। যেমন করে প্রমোটারকে বাড়ি জমি হস্তান্তর করার আগে ভাড়াটিয়া উচ্ছেদ করতে হয়, নইলে সেই প্রমোটারকে সেই দায়টা সামলাতে হয়, ঝামেলা। প্রমোটার কি বলে, সমস্ত বাড়ি মানে ভাড়াটিয়া, মানে যেগুলো ভালো ভাড়াটিয়া, ভালো বেতন, ভালো ভাড়াটারা দেয়, সেটা না হয় বাদ দিলেন, বা সেটা না হয় দেখছি কি করা যায়। কিন্তু ওই সব ভাড়াটিয়া উচ্ছেদ করুন, করে আমাকে ফ্রেশ জমিটা, ফাঁকা বাড়িটা দিন, আমি ভেঙে ভুঙে রিসেট করব, নতুন করে বানাবো। প্রমোটার তো তাই বলে। প্রমোটার কোনো ঝামেলা নিতে চায়? হ্যাঁ, যদি কোনো ভালো মালদার ভাড়াটিয়া থাকে, তখন বাড়িওয়ালার সঙ্গে প্রমোটারের আন্ডারস্ট্যান্ডিং হয়, এই ভাড়াটিয়াটা মালদার ভাড়াটিয়া, ঠিক আছে, একে একটা ফ্ল্যাট দিয়ে দেব। এমনি এমনি নয়, সে টাকা ঢালবে, ঠিক আছে। আর বাকি যাদের নেই ক্যাপাসিটি, বা যাদের দিয়ে কোনো কাজ হবে না, এখানে ধরে রাখুন যাদের দিয়ে কোনো কাজ হবে না, তাদের প্রয়োজনীয় স্কিল নেই, বড় বোঝা, লায়াবিলিটি, তাদেরকে বাদ দিয়ে দিন, ছাঁটাই করে দিন। এটাই তো হয় প্রমোটারের কাছে হাতে বাড়ি জমি তুলে দেওয়ার সময়, এটাই হয়। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু পিপিপি মডেলে চলে যাবে পুরোটাই, শিক্ষা ব্যবস্থা, গণপরিবহন, স্বাস্থ্য সবই চলে যাবে, এবং অনেকটা চলেও গেছে। তো তাই এই প্রক্রিয়া চলছে, বোঝাটাকে, লায়াবিলিটি, যেটা স্যালারি এক্সপেন্ডিচার, সরকারের যেটা স্যালারি এক্সপেন্ডিচার, সেটাকে ছেঁটে ফেলার প্রক্রিয়া চলছে। এবার ভাবুন কতটা সফল হলো। এই যেমন ধরুন ভাতা যদি চালু করা যায়, বা চুক্তিভিত্তিক যদি চালু করা যায়, এই যে পোস্টগুলো, সুপার নিউমারারি পোস্ট যেগুলো হবে, সেগুলো উল্লেখযোগ্য সংখ্যকই হবে চুক্তিভিত্তিক, কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি যেটাকে আমরা বলি। আর টেম্পোরারি করলে, কন্ট্রাকচুয়াল করলে কি হবে, সবসময় ভয়ে ভয়ে থাকবে কর্মচারীরা, অর্থাৎ শাসক শ্রেণীর কথা শুনে চলতে হবে। ভ্যাকসিন বুঝে দিতে গেলে আর না করা যাবে না, বাপরে বাপ। আগের মতো তো এখন লকডাউন করে ভয় দেখানো যাবে না, মানুষ তো আর মিডিয়াকে তেমন ভয়ও পাবে না। করোনা ভ্যাকসিনের যে ফলাফল, সেটা আমরা টের পাচ্ছি। তাই এবার কন্ট্রাকচুয়াল করে, ভাতা নির্ভর করে, টেম্পোরারি বানিয়ে দিয়ে জীবিকা ধরেই টান দেওয়া হবে। তখন বাপ করে লোকে সমস্ত ভ্যাকসিনটা, যা যা বলবে সরকার, সবই শুনবেন। কোথায় যাবেন, আমি বহু আগেই বলেছি, এবার এই ট্যাকটিক্স নেওয়া হবে। আগের মতো প্যানিক ট্যাকটিক্স কাজ করবে না। প্যান্ডেমিক ট্রিটি এই সামনের মাসেই চুক্তি সই হওয়ার কথা, আমাদের প্রধানমন্ত্রীও করবেন। খেলা আছে সামনে, অনেক খেলা আছে, তার ওরা ক্ষেত্র তৈরি করছে। আর কি হলো দেখুন, ভাতা যখন দেওয়া আপনারা শুরু করলেন, তখন এই যে এত কর্মচারীর রিটায়ারমেন্ট বেনিফিট খাতে, গ্র্যাজুইটি বলুন, পেনশন বলুন, পিএফ বলুন, এত টাকা সরকারের যেটা লায়াবিলিটি ছিল, সেটা আর দরকার নেই, থাকছে না। অর্থাৎ সেখানেও একটা বড় রকমের ব্যয়কে ছেঁটে ফেলা হলো। বোঝাতে পারছি তো কীভাবে সরকার প্রাইভেটাইজেশনের দিকে এগোচ্ছে, এবং কিভাবে বাড়ি জমি জমা খালি করছে, আর কি লায়াবিলিটিকে কমাচ্ছে, ছেঁটে ফেলছে। আর কি হলো দেখুন খেয়াল করে, অশিক্ষকদের কেন প্রথমে ধরা হলো, আসছে।
কি হলো, এতগুলো পোস্ট কিন্তু বিলোপ হয়ে গেল। মানে এই পোস্টগুলো, যে পোস্টে অশিক্ষক কর্মচারী নন টিচিংরা ঢুকেছিলেন, সেই পোস্টগুলো কিন্তু বিলোপ হয়ে গেল। সেগুলো দে সিম্পলি সিজ টু এক্সিস্ট, ওদের আর দরকারই পড়বে না, পোস্ট শেষ। অর্থাৎ ওই পোস্টে আর নিয়োগই হবে না, নিয়োগই হবে না। কেন? আপনারা জানেন যে নতুন বিশ্ব ব্যবস্থায় যেভাবে ডিজিটাইজেশন হচ্ছে, অনলাইন প্রমোশন হচ্ছে, সেই স্কুলের যে কাজকর্ম, সেটার জন্য ওই করণী কেরানির দরকার নেই। কেরানি তো প্রথম ধ্বংসাবশেষ। নতুন বিশ্ব ব্যবস্থায় কেরানি বা ক্লার্ক এটা বহু আগেই অ্যাফেক্টেড হয়েছে, সবার আগে অ্যাফেক্টেড হয়েছে। করণিক বা করণিক যাদেরকে আমরা বলি, ক্লার্ক, তাদের আর দরকারই নেই। শিক্ষকদের তবু কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে, কারণ রোবট ক্লাসরুমে গিয়ে পড়াতে পারবে না এখনও, সেই টেকনোলজি এখনও আসেনি। দু একটি প্রাইভেট স্কুলে সোফিয়া নামের একজন ওই যে দেখালো, সে করছে, কিন্তু ঠিক চাকা লাগানো তো, টেনে টেনে নিয়ে যেতে হয়। মানে মানে ক্লাস কন্ট্রোল করা বা এই বিষয়গুলো এখনও এআই রোবোটিক্সের শিক্ষককে পুরোটা রিপ্লেস করার ক্ষমতা এখনও আসেনি। তাই শিক্ষক অল্প স্বল্প হলেও লাগবে, কিন্তু ওই অ ক খ শিখিয়ে 40,000 টাকা ওসব ওরা দেবে না। প্রাইমারি আসছে বলে মনে পড়ে গেল আগে, হ্যাঁ ওদের এই স্কিলের আর দরকার নেই, কিন্তু শিক্ষক ওরা রাখবে, অল্প বিস্তর হলেও রাখবে ওদের। কারণ স্টুডেন্টদের ব্রেন ওয়াশ দেওয়া, যে ডেঙ্গুর মিছিল বের করা, ডেঙ্গু কতটা ভয়ানক, ডেঙ্গুর ভ্যাকসিন কতটা ভালো, এগুলো শিক্ষকদের দিয়ে তো বলাতে হবে। এগুলো রোবটদের দিয়ে বলবে না। তাতে করে অভিভাবকরা শুনবে? এই যে ভ্যাকসিন আসছে, ডেঙ্গু ভ্যাকসিন, প্রথমেই বাচ্চাদের দেওয়া হবে স্কুলের। কেন দেওয়া হবে? মঙ্গলের জন্য দেওয়া হবে। ওরে বাবা, আমার দুটো লাইন মনে রাখবেন যারা নতুন এসেছেন। তবে এখনও মগজ ধোলাইটা যদি ঠিকঠাক আপনারা উল্টো দিকে না করতে পারেন আর কি, রিভার্স না করতে পারেন, তাহলে ব্যাপারটা মাথায় ঢুকবে না, কনফিউজিং বলে মনে হবে। কি দুটো লাইন? অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। ওরা এত বিনা পয়সায়, মানে আমাদের মনে হয় বিনা পয়সায় সরকারি সমস্ত ভ্যাকসিন, ড্রাগ, ওষুধপত্র কেনে, জনগণের ট্যাক্সের টাকায় কেনে, সরাসরি ফার্মা কোম্পানিকে দেয়। কোভিশিল্ড যেমন কিনেছে 40,000 কোটি টাকায়, আমরা ভাবছি ফ্রিতে দিয়েছে, তো তেমনই ওরা কিনে দেয়, দিয়ে আমাদের অসুস্থ করে, বাচ্চা কাচ্চাদের অটিস্টিক বানায়, ক্যান্সার বাড়ায়, বিভিন্ন রকমের অসুস্থতা বাড়ায়, অ্যালার্জি তৈরি করে। তারপরে ওরা আবার ওইটা ট্রিটমেন্ট করে ওখান থেকে আবার মুনাফাবাজি করে। আপনারা বড় বড় হাসপাতালে, অ্যাপোলো থেকে শুরু করে বিভিন্ন রকমের সুপার স্পেশালিটি হাসপাতালে বাচ্চা কাচ্চাকে নিয়ে দৌড়তে থাকেন এবং জলের মতো পয়সাটা খরচ করেন। এটাই ওদের লক্ষ্য। ক্যাপিটালিজমকে টিকে থাকতে গেলে, ইফ ক্যাপিটালিজম ইজ টু থ্রাইভ, ইজ টু সার্ভাইভ, দে মাস্ট এক্সপ্লয়েট, দে মাস্ট ফাইন্ড আউট দ্য ওয়েজ টু এক্সপ্লয়েট। নইলে ক্যাপিটালিজম বাঁচবেই না। নাহলে কী করে বিলিয়নেয়ার তৈরি হয় যদি এক্সপ্লয়টেশন না থাকে? পাকিস্তানের মতো দেশে 15 জন বিলিয়নেয়ার, কেন ইমেজিন? আমাদের দেশে করোনাকালেই লকডাউনে 40 জন নতুন বিলিয়নেয়ার তৈরি হলো। কি করে হলো? থ্রু এক্সপ্লয়টেশন। আর স্বাস্থ্যক্ষেত্রের এই সব ওষুধপত্র, ড্রাগ, এটা এক্সপ্লয়টেশনের একটা বড় মাধ্যম, বিশাল বড় মাধ্যম। বিখ্যাত চিকিৎসক যাকে ওরা এখন কনস্পিরেসি থিওরিজ বলে দাগিয়ে দেন, রবার্ট মেন্ডেলসন, আমি যাকে নিয়ে বারবার বলি, অমৃতসর তো 2য় খণ্ডে তার উপরে বিস্তারিত আলোচনা আছে। বিখ্যাত বিজ্ঞানী, চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি বারবার করে বলেছিলেন যে 90% ওষুধপত্র, মেডিকেল ইকুইপমেন্টস দরকারই নেই, অপ্রয়োজনীয়। যদি এগুলোকে বিদায় করে দেওয়া যায় তাহলে মানুষ অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। উনি মডার্ন মেডিসিনের চিকিৎসক হয়ে সে কথা আমাদের বলে গেছেন বহু আগে। তার বিভিন্ন বইপত্র থেকে উদ্ধৃতি দিয়ে আলোচনা রেখেছি 2য় খণ্ডে, অমৃতস্বপত্র 2য় খণ্ডে। এগুলো বহু আগেকার লেখা, আমার যারা নতুন তারা বুঝতে পারছেন না বলে কনফিউজিং বলে মনে হচ্ছে। তো যাই হোক, তাহলে এই কারণে
জেন্ডার ইকুয়ালিটি, সোলোগামি কত ভালো, ফেমিনিজম কত ভালো, গ্লোবাল ওয়ার্মিং কত বিপজ্জনক। গ্লোবাল ওয়ার্মিংটাও আসলে ঢপবাজি, এ নিয়েও আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখিও আছে। এই লেখাটা মাঝে মাঝে ফেসবুকে দিয়ে থাকে, আগ্রহীরা বললে আমি আবার দিতে পারি যে আসলে ওটা কিভাবে মানুষের মগজ দোলাই হচ্ছে। তো এইগুলো তো শিক্ষকদের মাধ্যমে শেখাতে হবে। সরকারি শিক্ষা ব্যবস্থা তো পুরোপুরি লাটে উঠবে না। পিপিপি মডেল হলেও এইসব বাচ্চা কাচ্চার জন্য, মগজ ধোলাইয়ের জন্য রাখতে হবে শিক্ষক। বেতন যেমনই হোক রাখতে তো হবে, ভাতা দিয়েই হোক আর চুক্তিভিত্তিক হোক রাখতে হবে। রোবট এই কাজটা করতে পারবে না, ইন্টারনেট অনলাইন দিলে এটা করা যাবে না, একটা মানুষ লাগবে। ইউ নিড এ হিউম্যান ফেস দেয়ার। কিন্তু ক্লারিক্যাল জব পোর্টালে আপলোড করতে হয় এখন সবই। তার জন্য কি আলাদা করে এত হাজার টাকা মাইনে দিয়ে করণিক রাখার দরকার আছে কি? নেই, দরকার নেই। তাই ওই কাজটা যে কোনো শিক্ষকই করতে পারেন, করছেনও। তাই অনেক স্কুলেই তো দেখবেন করণিক নেই। এই যে প্রাইমারি স্কুলগুলোতে, সেখানে তো ক্লার্ক বলে কোনো আলাদা পদ নেই। আছে কি? সেখানে শিক্ষকরাই তো পোর্টালে আপলোড করেন তো ডেটা, যা ডেটা, মিড ডে মিলের হিসেব, যা করতে হয় আর কি, তাঁরাই করেন। তো এখন স্কুলেই তাই করা হবে আস্তে আস্তে, সেটাই পথ খুলে গেল। এই ক্লিয়ার হলো তো? তাই করণিক বা ক্লার্ক দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি, এটা হওয়ারই কথা ছিল। কিন্তু ওই যে বললাম, ঐক্যবদ্ধ ফাইট হলে এটা করতে পারতো না। তো যাই হোক, ওই যে ডুব জলে ফেলে দিয়ে গলা জলে তুলে এনেছেন, বেঁচে তো গেলেন। ওই যে বললাম আর্টিকেল 21, মানবিকতার ব্যাপারটা আছে, ওটা করা যাবে না। টাকাটা দিতে হবে, সেটা বেতনই হোক আর ভাতা হোক, অল্পই হোক আর বেশি হোক, বেঁচে থাকার অবলম্বনটা দিতে হবে। দ্যাটস কল রিহ্যাবিলিটেশন। সেটা ঘটে গেল। সম্ভাবনা কম নেই সৌম্যবাবু, মানসিক প্রস্তুতি রাখুন। যদি ওই যে আবার বলি, যদি ঐক্যবদ্ধ ফাইট হতো, এখনও যদি হওয়ার সম্ভাবনা আছে, নেই, তাহলে আলাদা কথা, নইলে এভাবেই চলবে। আমি বহু আগেই বলেছি, ইউ মাস্ট পুট আ ইউনাইটেড রেজিস্ট্যান্স। কারণ আপনার বিরোধী শক্তি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। এটা গেল। তাহলে লায়াবিলিটি গেল, পাশাপাশি এই পোস্টগুলো চলে গেল। আর এই পোস্টগুলোতে কেউ নিয়োগ প্রাপ্ত হবে না। আর অথচ এখনও বহু যুবক যুবতী স্বপ্ন দেখছেন গ্রুপ ডিতে চাকরি করবেন স্কুলে, গ্রুপ সিতে চাকরি করবেন স্কুলে। হবে না। ইতিমধ্যে আপনারা জানেন, খবরেও জানেন, আমি পেজেও দিয়েছি, কি আদালতে যেহেতু ওবিসি নিয়ে মামলা ঝুলে আছে, 2010 সালের পরে এই 11 লক্ষ নাকি সার্টিফিকেট নিয়ে তদন্ত হচ্ছে। রাজ্য সরকার নাকি আবার সময় চেয়েছেন, জুলাই মাসে নাকি শুনানি হবে। তো তাই আর টেটের ফল বের করা যাচ্ছে না, 2023 সালের টেটের ফল বেরোন করা যাচ্ছে না, এবং নিয়োগ তো দূরের গল্প। কি মিলে যাচ্ছে তো? এগুলো ইচ্ছে করে করা, আদালতকে সঙ্গে নিয়ে, শাসক দলকে সঙ্গে নিয়ে, কোকিলকে সঙ্গে নিয়ে এগুলো একসাথে করা, যেটা বহু আগেই আমি আমার এই চ্যানেলে দেখবেন শিক্ষক বনাম আদালত এই মর্মে এরকমভাবে, বা মিড ডে মিলে টিকটিকি এই নামে বেশ কিছু ভিডিও আমি 2-3 বছর আগেই করে দিয়েছি, সেগুলো এই চ্যানেলে আছে। প্রথম চ্যানেলে আরও আগেকার ভিডিও ছিল, সেই চ্যানেল তো উড়িয়ে দিয়েছে, নতুন কিছু নয়। তো আপনারা নতুন এলে শুনলে, ইউ আনডাউটেডলি মাই স্পিচ would sound a little bit confusing indeed. ব্যাস, এটা গেল। এরপর সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা ব্যাপক। এবার সেইখানেও কিন্তু দেখবেন একটা ওয়ে আউট করে রাখা হচ্ছে, শিক্ষক অশিক্ষক সবার জন্যই একটা ওয়ে আউট করা হচ্ছে। কিন্তু সেই পোস্টের সংখ্যা তো অসংখ্য হবে না।
কিছু হবে। সেখানেও আবার কিন্তু টাকার খেলা খেলবেন আপনারা, অনেকেই খেলবেন, সবাই খেলবেন না, খেলবেন, সেখানেও হবে। তবে একটা সুবিধে, সুপারনিউমারি পোস্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সঞ্জীব খান্না মহাশয় তদন্ত করতে স্থগিতাদেশ দিয়েছেন, মানে ওটা নিয়ে কিছু বলেনি, ওটা সংবিধান সম্মতই বলেছেন, তাই ওখানে একটা রক্ষা কবচের জায়গা কিন্তু আছে। তো ওখানে যদি কিছু পার্মানেন্ট পোস্ট ক্রিয়েট করে রাজ্য সরকার, তো সেইখানে ঢুকতে চাইলে বা বিবেচিত হতে চাইলে কি ফেলো করি মাখো তেলের ব্যাপারটা কি আসবে না বলে মনে করছেন? আসবে। এখনও অনেক খেলা বাকি আছে, খেলা দেখতে পাবেন। এবারে আসছে সোমবারে যে রায় হতে চলেছে, তপব্রত আমি ডিটেলস বলছি না, আপনারা অনুমান করতে পারছেন কি হতে চলেছে। তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যে মামলাটার 32,000-এর চাকরি বাতিলের ব্যাপারে, ছাঁটাইয়ের ব্যাপারে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনি এখন বিজেপির সাংসদ, তিনি বলেছিলেন, আপনারা জানেন, ঢাকি সহ বিসর্জন শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। ঢাকি থেকে যাবে, ঢাকিরাই তো সব করছে, ঢাকগুলো চলে যাবে। পছন্দের ঢাক তারা চুক্তিভিত্তিক ঢাক রাখবেন, পার্মানেন্ট ঢাক ওরা আর রাখতে চাইছেন না। তো সেই ক্ষেত্রে কি হতে পারে? ওই একই খেলা হবে, অর্থাৎ সরকারি ব্যয় বরাদ্দ কমাতে গেলে যা করতে হবে সেটাই করবে। কি ভাবছেন? এক্ষেত্রে বলবে না, ছাঁটাই করা যাবে না, খুব ভালো এরা 32,000 সবাই যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষিকা, এদেরকে রেখে দিতে হবে, এমন আশা করছেন? সেটা যদি করেও সাময়িক, কারণ কি বলুন তো, এখনই যদি এটাকেও একই রকমভাবে বাতিল ঘোষণা করে, তাহলে একটা কেওটিক পরিস্থিতি তৈরি হতে পারে। এত দিক সামলানো খুব মুশকিল, ইলেকশন তো এসে গেল। তাই আপাততভাবে কিছুটা রিলিফ দিয়েও দিতে পারে, কিন্তু পরে ট্রেন্ডের ধরেও টানাটানি করবে। এই যে যারা এরা তো 32,000 তো মূলত নন ট্রেন্ড, আপনারা জানেন। সেখানে আবার অ্যাপটিটিউড টেস্টের গল্প আছে, র্যাঙ্ক জাম্পিংয়ের গল্প আছে, অনেক কিছুর গল্প আছে। ট্রেনিংদের যারা ট্রেন তাদের নাকি অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এসব প্রশ্নও উঠেছে। অর্থাৎ পুরো প্যানেল নিয়ে টানাটানি, মানে 2016-র বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের নিয়োগগুলো হয়েছে, আপনারা জানেন। 16,500 একটা নিয়োগ পরের দিকে হয়েছে, সেখানেও মেয়াদ উত্তীর্ণ প্যানেলের গল্প আসবে। শুধু তাই নয়, ওই যে 32,000 সামথিং প্রথমে, মানে 42,000 সামথিং, সেখান থেকে আবার ওই ট্রেনদেরকে আলাদা করে 32,000-এর একটা হিসেব। ট্রেনরা ভাবছেন ওই তো আমরা বেঁচে গেলাম, দারুণ, আমাদের কিছু হবে না। যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পুরোটাকেই টানাটানি হবে, পর্যায়ক্রমে হবে, তৈরি থাকুন মানসিকভাবে। তো এক্ষেত্রেও যদি অন্তত ঐক্যবদ্ধ লড়াই দিতে পারেন, তাহলে ভাতা অবধি যাবে না। না দিতে পারলে আপনাদের কপালেও, সবার না হলেও একটা অংশের, সবাইকে তো একবারে করবে না, ডিভাইড অ্যান্ড রুল, একটা অংশের কপালে ভাতা অপেক্ষা করছেই। এবার সমবেত লড়াই করতে পারবেন, ট্রেন নন ট্রেন সবাই মিলে 16,500, এদিকে 42,000, সবাই মিলে করতে পারবেন? পারবেন না। অর্থাৎ ওখানে ওই খেলাটা খেলা হবে। সংগঠন রেডি আছে কি? এখানে কিন্তু মহাকালের একটা জাস্টিসও আছে, জানেন তো, সবার ক্ষেত্রে নয়, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যা। আমি বিভিন্ন শিক্ষক গ্রুপে দেখেছি, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মানুষগুলোকে নিয়ে কী ব্যঙ্গ, অমুক শ্রী পাওয়া মানুষগুলোকে নিয়ে কী ব্যঙ্গ, কন্যাশ্রীর জন্য স্কুলে আসছে, পড়াশোনা কিচ্ছু করে না, ছাত্রছাত্রী পড়ুয়াদেরকে নিয়েও ব্যঙ্গ। এইভাবে শিক্ষকরা নিজেদেরকে বিচ্ছিন্ন করেছেন, নিজেদেরকে উৎকৃষ্ট ভেবেছেন। তারা ভেবেছেন অশিক্ষক কর্মচারীরাও আছেন, বেতন পাচ্ছেন, আমরা তো ভাতা পাচ্ছি না, আমরা তো পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ পাচ্ছি, এরকম তারা মনে করেছেন। সে মনে করতেই পারেন, কিন্তু তাই বলে ব্যঙ্গ করা
অবশ্য আবার অনেক অশিক্ষক কর্মচারীর বাড়িতেও তাদের স্ত্রীরা বা বাড়ির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু গোপনে নিয়েওছেন, সেটাও কিন্তু আমি জানি। এগুলো কি দ্বিচারিতা বলুন তো, হিপোক্রিসি নয়? তারপরে তারা সোশ্যাল মিডিয়ায় এসে ব্যঙ্গ করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের। রাজ্যটা গেছে, পুরোটাই শেষ, ভাতাই শেষ করে দিল। এবার আপনারাই মহাকালের এই যে ব্যঙ্গ করেছেন, কেমন লাগবে যদি আপনাদেরকেও ভাতা দিয়েই বাঁচতে হয়? কি বিশ্বাস হচ্ছে না? ওয়েট অ্যান্ড ওয়াচ, দিস ইজ কল্ড দ্য স্কার্জ অফ টাইম। এই অধম বহু আগেই সতর্ক করেছিলেন শিক্ষিকা মহাশয়দেরকে। ডোন্ট বি কমপ্লাসেন্ট, সময়টাকে বোঝুন। স্টে হোম স্টে সেফ করে ভাবছেন বেঁচে গেলেন, না, খেলা আছে ওদের। এখন থেকে সতর্ক হন, বারবার বলেছি। কিন্তু সমস্যা কোথায়? সেই সময় আমি পাগল, উন্মাদ এসব আমাকে বলা হয়েছে, শিক্ষক গ্রুপে বের করেও দেওয়া হয়েছিল গ্রুপ থেকে, পরে আবার অ্যাড করা হয়েছে। কি এই হলো বিষয়। তাহলে আপনারা এবার কি করবেন? এই নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও করব। কেন বলুন তো? বেঁচে থাকতে হবে তো লড়াই করে। ভাতার উপর নির্ভর করলে কিভাবে বাঁচবেন, কতটুকু সঞ্চয় করবেন, ছেলে মেয়েদের কোথায় কিভাবে পড়াবেন? কারণ ভাতা তো বাড়বে না, মাইনের মতো করে কি ভাতা বাড়বে? এই যে অশিক্ষক কর্মচারী সি গ্রুপের 25,500 থেকে শুরু হয়ে 81,100 পর্যন্ত একটা বেতন ক্রমের ব্যাপার ছিল, সেটা কি থাকবে? থাকবে না। তাহলে আপনারা ওই যে প্রাইভেট স্কুলে অনেক অশিক্ষক কর্মচারীও তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছিলেন, এবার কি পড়াতে পারবেন? আরে আপনি ভাতা নেবেন না, আপনি কোনো একটা চিকিৎসার কোনো কিছুর মধ্যে আছেন, ফারহাদ হোসেনকে বলছি, আপনি মন্তব্য করেছেন, আছেন, আপনি স্বনিযুক্তের মধ্যে আছেন, তাই বলছেন এই মুহূর্তে ভাতা নেবেন না। বেশ, কিন্তু যারা আর কিছু স্কিল নেই, অন্য কিছু করেন না, এই চাকরিটাই করতেন, তারা রাতারাতি কি করে অন্য জীবিকায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন? তাদের তো এটা নিতেই হবে, তাদের উপরে সংসারের দায়িত্ব, তাদের উপায় কি? দে হ্যাভ নো আদার অল্টারনেটিভ। এটা তো ভাবতে হবে, এটা তো ভাবতে হবে। আমরা তো সিস্টেমটাকে বদলাতে পারছি না। আপনাকে তো ওই ম্যাট্রিক্সের মধ্যেই বাঁচতে হবে। সে আপনি এমন একটা পজিশনে বিলং করছেন, তৈরি করেছেন যে আপনি বলতে পারছেন আমি ভাতা নেব না, আমি ভাতাকে পদাঘাত করি, আপনি বলতে পারছেন, ঠিক আছে। আমি চাই এটা আপনি আগামীতেও বলতে পারুন, যেন সেই সিস্টেমটা বজায় রাখতে পারেন আপনি। স্বনিযুক্তির ক্ষেত্রেও আগামীতে ব্যাপক রকম ওরা বিভিন্ন রকমভাবে চাপ তৈরি করবে, সেটাও আমি বহু আগেই বলেছি। বিভিন্ন রকমের চাপ আসবে, লাইসেন্স রাজ আসবে, যারা ছোটোখাটো ব্যবসা করছেন তাদেরও লাইফ হেল হয়ে যাবে। ইলেকট্রিসিটি বিল এমন পর্যায়ে নিয়ে যাবে, ছোট ছোট দোকানদার সন্ধেবেলা রাতের বেলা দোকান খুলে রাখতে পারবেন না, আমি সব বলেছি আগে। যাতে করে মল এবং অনলাইন যারা রাঘব বোয়াল তারাই ব্যবসাটা করতে পারবেন। সর্বক্ষেত্রেই একই চিত্র আমরা দেখতে পাবো। তাই এখনও বহু লড়াই বাকি। উই হ্যাভ টু পুট আপ আ ব্রেভ রেজিস্ট্যান্স, এ লট টু ডু। তাই এখনই খুশি হওয়ার কিছু নেই। তাই যারা ভাতা নিচ্ছেন তাদেরকে ব্যঙ্গ করবেন না অনুগ্রহ করে, তারা পরিস্থিতির শিকার। তবে হ্যাঁ, যারা শিক্ষক মহাশয় বা অন্য কোনো চাকরি বাকরি ভালো উপার্জন করছেন তা সত্ত্বেও ভাতা নিচ্ছেন, পরিবারের মহিলারা নিচ্ছেন এবং বেশ সেটা এক্সট্রা ইনকাম হিসেবে অন্য কাজে লাগাচ্ছেন আমোদ প্রমোদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো ব্যাপারটা নক্কারজনক বলে আমি মনে করি এটা প্রিন্সিপালের ক্ষেত্রে বলি। কিন্তু যাদের উপায় নেই, যারা দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের কাছে তো বেঁচে থাকার একটা অবলম্বন অবশ্যই ভাতা। বিকল্প জীবিকা যখন নেই, করতে পারছে না, সে অসহায়, সে অক্ষম, তাদের কথা বলেছি। তাই সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটা যেটা ইউরোপে আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে, এরকম ভাতার ব্যবস্থা, অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, এডুকেশনের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে টাকা ঢুকে যায়, স্বাস্থ্যের ব্যাপারে ফ্রি থাকে,
দেখেছি আমি। তো সেগুলো তো সোশ্যাল সিকিউরিটি ভাতাই বলা যাবে যদি বাংলা করি আমরা। যাহা ভাত দেয় তাহাই ভাতা, ভাত থেকেই তো এসেছে ভাতের ব্যবস্থা। অর্থাৎ বাড়তি কিছু আপনি ভাবতে পারবেন না। বিলাসিতা যেটা আপনি ভাবছিলেন, বিলাসিতা, লাইফস্টাইল, এসবের একটা অহমিকা আপনাদের কারো কারো ছিল, সবার বলবো না, সেটা কিন্তু ভেঙে দেওয়া হলো। এটা মহাকালেরই একটা হয়তো আঘাত বলে আমি মনে করি। তাই যারা এখনও মনে করছেন যে আমি অত্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমার এত কোয়ালিফিকেশান, আমি পিএইচডি, আমি এমএড, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তাই আপনার মধ্যে অহংকার কাজ করছে, তারা নেমে আসুন, পোলাইট হন, বিনম্র হন, শাসকের প্রতি নয়, মানুষের প্রতি। যাদেরকে নিচু চোখে দেখেন, যাদেরকে অযোগ্য বলে মনে করেন, ভাতা নেন বলে ব্যবজ্ঞা অবহেলা করেন, তাদেরকে একটু মানুষের মতো করে চোখে দেখুন। আর সম্পদকে যা উপার্জন করেছেন সেটা একটু ভাগ করে খাওয়ার অভ্যেস করুন, মানে নিজে একা নয়। আমরা আদানি আম্বানিকে দোষ দিই যে ওরা শুষে নিচ্ছে, এক্সপ্লয়েট করছে আমাদের। আমরা ভেতরে ভেতরে প্রত্যেকেই একটা করে বিল গেটস হয়ে বসে আছি, আদানি আম্বানি হয়ে বসে আছি। অসহায় মানুষকে দেখলে এরকম করে কপাল ঠুকি, 5টা টাকা বেরোয় না, অথচ টাকা থাকে। কেন কেন দেব না? আমার ব্যাংকে টাকা রেখে মরব, টাকার দরকার নেই, বয়স হয়ে গেছে, অ্যাকাউন্টে 80 লক্ষ টাকা। কি করেন এগুলো? কি হয়? হ্যাঁ, কি হয় এসবে? কী জন্য? এইটা কি ওই একই মানসিকতা নয়? শিল্পপতি পুঁজিপতিদের গালিগালাজ করবেন, অথচ আপনার অ্যাকাউন্টে পাহাড় জমে যাবে, ইনভেস্টমেন্ট করে যাবেন, আরও একটা বাড়ি চাই, আরও একটা ফ্ল্যাট চাই। কি এটা? আপনি মাইক্রো স্কেলে তাই করছেন যেটা ওরা করছে ম্যাক্রো স্কেলে। ওরা দেশ দখল করছে, জোর করে ভ্যাকসিন গুঁজে দিচ্ছে, ওদের ক্ষমতা আছে তাই সিস্টেমকে ব্যবহার করে। আর আপনার ক্ষমতাতে আপনি যা করছেন সেটা আপনি করছেন। আপনার তো ভ্যাকসিন গোঁজার ক্ষমতা নেই, কিন্তু আপনি কি করছেন? স্বার্থপর জীবনযাপন করছেন, আশপাশের মানুষের দিকে তাকাচ্ছেন না, অথচ আপনি সমাজবদ্ধ জীব। বিল গেটসের সঙ্গে ভিখারির দেখা খুব একটা হয় না ট্রেনে বাসে। আদানি আম্বানি প্রাইভেট জেটে ঘোরাফেরা করেন, তাদের সাথে অসহায় অক্ষম বৃদ্ধ বৃদ্ধার দেখা হয় না ট্রেনে বাসে। আমাদের সাথে হয়। আমরা কি করি তাদের জন্য? কতটুকু দিই? প্রশ্ন করুন না, আত্মসমীক্ষা করুন। আর তাই যারে তুমি নিচে ফেলো, ওই যে রবি ঠাকুর, পশ্চাতে ফেলেছ যারে সে তোমারে পশ্চাতে টানেছে। সেটাই তো প্রক্রিয়া হচ্ছে, আমাদের ক্ষেত্রে হচ্ছে। কারণ আমার মনে হয় কি জানেন, আমার এটাই মনে হয় যে যারা টপ মোস্ট লেভেলে থাকেন তারা তো শোষণ করছেন, এক্সপ্লয়েট করছেন, নাহলে তারা টিকতেই পারবেন না, টিকতেই পারবেন না। এটাই ক্যাপিটালিজম। কিন্তু তাদের প্রতি মুহূর্তে এসব অসহায়, গরিব, দুঃখী, ভিখারি এদেরকে দেখতে হয় না। এরা সেই পরিবেশে থাকেনি না, তারা লোকাল ট্রেনে ওঠেন না, বাসে ওঠেন না, অসহায়ে পড়ে থাকা মানুষের পাশ দিয়ে হেঁটে যান না, সেই পরিস্থিতি তাদের নেই। কিন্তু আমরা হেঁটে যাই, আমরা এসব মানুষকে প্রতি মুহূর্তে দেখি, বাসে, ট্রেনে, ট্রামে দেখি, আমরা না দেখার ভান করে চলে যাই। এটা পাপ নয়? তাই মাঝে মাঝে যখন আপনাদের মনে হবে কি আমি কি পাপ করেছি, কেন কেন আমার উপরে কেন এই অত্যাচার, আমি কেন শোষিত হচ্ছি, আমি কেন নিপীড়িত হচ্ছি, আমি তো যোগ্য, তখন এই প্রশ্নটা করবেন নিজেকে। এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা পাপ। পাপের কোনো ডেফিনেশন নেই, তো আমি এটাকে পাপ বলে মনে করি। কারণ আমরাই ওদের সবচেয়ে কাছের মানুষ দেখতে পাই,
প্রতিনিয়ত দেখতে পাই, প্রতিনিয়ত অবহেলা করি, একটা করে সেলাম ঠুকি। এবার এই মধ্যবিত্তের বিনাশকাল শুরু হয়েছে। যাই হোক, আবার বলবো, একটু নত হই, আসুন অসহায় মানুষের জন্য একটু নত হই। বেশি সাধ্য তো আমাদের নেই, কিন্তু 2-1 টাকা, 5 টাকা, 10 টাকা দেওয়া যায়। আপনি ভাবছেন সক্ষমদের কেন দেবেন? অবশ্যই আমি সক্ষম ভিখারিদের কথা বলছি না, যেটা আপনারা জানেন কারা সক্ষম কারা অক্ষম দেখলেই বোঝা যায়, সেটুকু বোধ আপনাদের আছে। আপনারা বলতে পারেন এভাবে তো চলে না, এভাবে কি ওদের জীবিকার সংস্থান হবে? তখন তার উত্তরে বলবো আমি, একটা দিন তো চলুক, একটা দিন করে বাঁচুক না। আগামী কে দেখেছে? আপনি তার পুরো জীবনটাকে সিকিওর করতে পারেন না, সে অর্থ আপনার নেই, সে সাধ্য আপনার আমার নেই। কিন্তু আমরা যদি 1 টাকা 2 টাকা করে 100 জনও দিই বা 200 জনও দিই বা 10,000 জনও দিই, তাদের এইসব মানুষের একটা করে দিন তো কাটে রে বাবা, এই একটা করে দিন তো কাটুক। আপনারা কি ভেবেছিলেন আগামীতে যে ভাতার ওপর ভাসতে হবে? ভাতা আর ভিক্ষা কি কোনো ফারাক হলো? কি আপনারাই বলেছেন ভাতা তো ভিক্ষা, তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, ভিখারিদের অবহেলা করেছেন। তো সেখানেই তো আস্তে আস্তে নামিয়ে আনা হচ্ছে আপনাদের। এবার অন্তত ক্যামেরাডারিটা ফিল করুন, তুচ্ছ-তাচ্ছিল্য না করে ভাবুন একদিন আমাদেরও ওই রকম জায়গায় যেতে হবে। ফারাকটা এটাই যে আমরা একটু একটু করে 2 টাকা 5 টাকা করে দিচ্ছি, সেটা সরকার আমাদের দয়া করে দেবে, যার নাম আসলে ভিক্ষা, আমরা বলি ভাতা, তাই তো? আসুন, সব কিছু থেকেই শিক্ষা নেওয়ার সুযোগ আছে। কবি বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আত্মসমীক্ষা করুন। সুমন জানা বলছেন, এরকম স্পষ্ট বিষয়গুলো অনেক শিক্ষক নিতে পারে না স্যার। তাতে কি করার নেই ভাই, কে নিতে পারবে কে নিতে পারবে না এসব জেনে কলমও ধরিনি, ভিডিও করি না। আমার যা উপলব্ধি ভাগ করে নিই, আপনারা একমত হতে পারেন নাও পারেন। তাই রাজনৈতিক দলের খপ্পরে কোনো রাজনৈতিক দল কিচ্ছু করতে পারবে না। যে রাজনৈতিক দলই আসুক ক্ষমতায়, ওই একই কাজ করবে। এখন নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কায়েম করা, এক্সিকিউট করা। যাই হোক, আজ এই পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, অনেকেই ফোন করতে চেয়েছেন, তা ফোনের কথা না বলে আমি এই লাইভটা করলাম। আশা করি উত্তর পেয়েছেন। আর পার্মানেন্ট ভ্যাকেন্সিতে পরীক্ষা হবে কি হবে না, হাইকোর্ট অনেক কোর্টেরগুলো, সেগুলো আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আজকে আমি আলোচনা করতে চাইছি না, একই কথা বলে লাভ নেই। তাই আবার বলছি, ঐক্যবদ্ধ ফাইট ছাড়া যেটা সম্ভব নয়। আবার নতুন করে যারা ভাতা পাচ্ছেন, ভাতার কথা বলছেন, মানে খুশি নন অবশ্যই, তো যার জন্য সংগঠনকে বলুন তারা কেন ভাতায় রাজি হলেন, লড়াই করতে পারলেন না, ফাইট করতে পারলেন না। ওই যে হাইজ্যাক হওয়া সংগঠন, দুদিন আগেই একজন এখানে বলেছিলেন যে স্যার আমাদের লোকজন হাঙ্গার স্ট্রাইক করছে নির্জলা। আমি তখনই বলেছিলাম তাই, বেশ বেশ, ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন আমি স্কেপটিক্যাল অবজারভেশন রেখেছিলাম, সেটাই হলো। কীরকম হাঙ্গার স্ট্রাইক হলো মশাই? দুদিন যেতে না যেতেই ভাতাতে রাজি হয়ে গেলেন আপনারা, কেন? কোনো প্রমাণ ছিল? সবাই টেন্টেড। আদালত কি বলেছে? বেশিরভাগ টেন্টেড বলে অশিক্ষক কর্মচারীদের স্কুলে যেতে দেওয়া হবে না। এটা কী রকমের অবজারভেশন? হোয়াট ইজ দ্য প্রুফ? হোয়াট ইজ দ্য এভিডেন্স? কোথায় ওএমআর, কোথায় কি? কিছু নেই। তাহলে সংগঠন হাইজ্যাক হয়ে গেছে। তো এরকমভাবে সংগঠন যদি হাইজ্যাক হয়ে যায়, সে ডিএর ক্ষেত্রেই হোক আর বেতনের ক্ষেত্রেই হোক, ছাঁটাইয়ের ক্ষেত্রেই হোক, তাহলে এরকম ভাতার আজ চলতেই থাকবে। ভাতা জন্য অপেক্ষা করুন, আগামীর যত এরকম ঘটবে প্যানেল ধরে ওরা টানাটানি করবে এবং এরকমভাবে হতে থাকবে। এবার 28 তারিখের জন্য অপেক্ষা করুন। প্রাইমারি শিক্ষক যারা আছেন
হ্যাঁ, তাঁরা অপেক্ষা করুন এবং ওই প্যানেলের বিশেষ করে যারা আছেন। কিন্তু ওই যে আবার বললাম, শুধু নিজের কষ্ট, নিজের সমস্যার সময় উদ্বেলিত হন আপনারা, অন্যের জন্য একটু ফিল করেন না? এবার একটু ফিল করতে শুরু করুন। একটু সমষ্টির জন্য বাঁচুন, সমষ্টিবাচক প্রত্যয় তৈরি করুন নিজের মধ্যে। তাহলে দেখবেন প্যানিক কেটে যাবে, বিচ্ছিন্নতাটা কেটে যাবে, মনে একটা শক্তি পাবেন, মনে একটা বিশ্বাস পাবেন। আমি প্রতি মুহূর্তে পাই, সম্পদ আমার নেই সে অর্থে কিছুই, আমার কাছের মানুষ জানেন, কিন্তু আমার কাছে অন্য একটা সম্পদ আছে যার বলে আমি বেঁচে থাকি। সেই সম্পদ অর্জন, উপার্জন নয়, সেটাও শিক্ষক মহাশয়, অশিক্ষক মহাশয়ের সবার কাছ থেকেই প্রত্যাশা করি। ভালো থাকুন, শুভরাত্রি।